আজ জুমার পর উপদেষ্টা রেজওয়ানা হাসানকে হত্যা করে বিএনপি সরকার। এই মুহূর্তে দেশে নতুন পরিস্থিতি। রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, বক্তব্যের পর তাকে গ্রেফতার করে। দর্শক দেখতে পাচ্ছেন রেজওয়ানা হাসানের মৃত্যুর পর সাধারণ জনতা রাজপথে নেমেছে আবারও স্বাভাবিক। এদিকে আজ জুমার পর উপদেষ্টা রেজওয়ানা হাসানকে চিরতরে শেষ করায় বিএনপি সরকার। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আবারও রাজপথে নামে। বিএনপি সরকারের অনেক কুকর্ম, অনেক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। অসংখ্য মানুষের মৃত্যু হয় এই মুহূর্তে। রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রেজওয়ানার আমি রাজশাহী বলছি এই জন্য, রেজওয়ানার ভয়েস আছে। আপনারা যদি ভয়েস শুনতে চান, আমরা আপনাদেরকে, আপনারা শুনেছেন, আচ্ছা তাইলে তো ঠিক আছে, আমরা তার বিচার দাবি করি। এ সময় সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানার বক্তব্যে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং স্পষ্ট দাবি করে দলটির নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রিজওয়ানা হাসানের সঙ্গে আর কারা ভোট কারচুপিতে জড়িত ছিল তা উন্মোচন করতে হবে। দর্শক, জামাত একটা অদ্ভুত দাবি করে বসেছে, সেটা হচ্ছে যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করতে হবে এবং সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান তাকে রাজসাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। চারদিকে এখন উপদেষ্টা রেজওয়ানা হাসানকে নিয়ে কথা হচ্ছে এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আজ জুমার পর উপদেষ্টা রেজওয়ানা হাসানের খারাপ অবস্থা করেছে বিএনপি সরকার এবং বিএনপি সরকারের পরিকল্পনায় দেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে। দর্শক শ্রোতা, রেজওয়ানা হাসান বুট কারচুপির বিষয়ে তার নিজের মুখে একটা বক্তব্য দেয়। সেই বক্তব্য দেওয়ার পর দেশের প্রত্যেকটা গণমাধ্যম, দেশের প্রত্যেকটা স্থানে তাকে নিয়ে সমালোচনা হয়। আজকে এই পরিস্থিতির জন্য কিন্তু রেজওয়ানা হাসানের সেই বক্তব্যটাই দায়ী। এবার সরাসরি এবং চূড়ান্ত অ্যাকশনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাদের দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনার কড়া দাবি জানিয়েছে দলটি। হ্যাঁ দর্শক, নির্বাচন শেষ হয়ে গেলেও নির্বাচনের পেছনের ভয়ঙ্কর সব কারচুপির নকশা এখন একে একে ফাঁস হতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারে থেকে কিভাবে একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয়েছে, সেই অভিযোগ তুলে এবার আইনি এবং রাজনৈতিক ময়দানে ঝড় তুলেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক চাঞ্চল্যকর প্রেস ব্রিফিংয়ে এমন কিছু তথ্য এবং দাবি তুলে ধরেছেন যা বর্তমান সরকারের ভিত্তিমূল ধরে সরাসরি নাড়া দিয়েছে। আজকের এই টু দ্য পয়েন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা সরাসরি বিশ্লেষণ করব কেন রেজওয়ানা হাসানকে রাজসাক্ষী বলা হচ্ছে, খলিলুর রহমানের আসল অপরাধটা কি, আদালতকে ব্যবহার করে সরকার কি ধরনের খেলা খেলছে। প্রতিটি রাজনৈতিক পরিভাষা অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে। একটুও না টেনে পুরো ভিডিওটি দেখতেই থাকুন। দর্শক, আলোচনার শুরুতে আসা যাক সবচেয়ে বড় বিষয়টির দিকে। ডক্টর তাহের অত্যন্ত সুনির্দিষ্টভাবে বিগত নির্বাচনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির বিষয়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে একজন রাজসাক্ষী হিসেবে আখ্যা দিয়েছেন। রাজনীতি এবং আইনের ভাষায় রাজসাক্ষী বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো বড় অপরাধ বা ষড়যন্ত্রের সাথে সরাসরি যুক্ত থাকার পর নিজে সেই অপরাধের কথা জনসম্মুখে বা আদালতের সামনে স্বীকার করে নেন। আপনারা জানেন, দুদিন আগেই একটি টক শোতে সৈয়দা রেজওয়ানা হাসান অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করেছেন যে তারা জামায়াতে ইসলামীকে মূলধারার বা মেইন স্ট্রিমে আসতে দেননি। জামায়াতে ইসলামী অত্যন্ত সুকৌশলে তার এই স্বীকারোক্তিকেই এখন আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। ডক্টর তাহের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি যিনি সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান। সরকারের কাছে দাবি থাকবে রেজওয়ানা হাসানকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। দর্শক, এর মানে হলো জামাত চাইছে রেজওয়ানা হাসানকে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক যে কার নির্দেশে, কিভাবে প্রশাসনকে ব্যবহার করে এবং কোন কোন উপদেষ্টার সহায়তায় তারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কাজটি করেছে। একজন নিরপেক্ষ উপদেষ্টা যখন নিজে কারচুপির কথা স্বীকার করেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করাটা রাষ্ট্রের আইনি দায়িত্ব হিসেবেই পড়ে। ডক্টর তাহেরের সংবাদ সম্মেলনে দ্বিতীয় যে ব্যক্তির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে তিনি হলেন বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমান। ডক্টর তাহের অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারে থেকে বিএনপির পারপাস সার্ভ করেছেন, যে কারণে তিনি পুরস্কৃত হয়ে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন। দর্শক, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই বিষয়টিকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত এবং পলিটিক্যাল রিওয়ার্ড বা রাজনৈতিক পুরস্কার।
একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একেবারে রেফারির মতো নিরপেক্ষ থেকে একটি নির্বাচনের আয়োজন করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমি বারবার বলেছি যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে তা হয়েছে মূলত একটি সাজানো নির্বাচন, যার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে আর জামায়াত এবং তার শিশুপুত্র এনসিপিকে বসানো হয়েছে বিরোধী দলে। এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনীতিকে সাজানো গোছানো হয়েছে। এখন এসব কথা বের হতে শুরু করেছে ইউনূস সরকারের উপদেষ্টাদের মুখ থেকেই। জামায়াত তো বলছেই, কারণ প্রথমে তাদেরকে ক্ষমতায় বসানোর কথা বলা হয়েছিল, মূল্য দেখানো হয়েছিল নির্বাচনে ধরে রাখতে, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে মূলত ভারতের চাপে। আসুন আজকে বিশ্লেষণ করি নির্বাচন কিভাবে সাজানো হয়েছিল, রিজওয়ানারা কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন 2026 সালের 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে তা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, বরং একটি সুনিয়োজিত ইঞ্জিনিয়ারিং এর ফসল। বিগত 18 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যা যে কোনো বিচারে একটি অবৈধ সরকার, দেশকে শাসন করেছে মব উস্কানি, সন্ত্রাস এবং নির্যাতনের মাধ্যমে। 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্মম নিপীড়ন চালিয়েছে, হামলা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রেখেছে এবং দেশের নজিরবিহীন দুর্নীতি, অর্থ পাচার এবং অপশাসনের রাজত্ব কায়েম করেছে। এই পটভূমিতে নির্বাচনটি সাজানো হয়েছে এমন ভাবে যাতে নির্দিষ্ট দলগুলো ক্ষমতায় বসানো যায়, এবং এর পেছনে অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের উপদেষ্টাদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসানের মতো ব্যক্তিরা শুরু থেকেই নির্বাচনের পক্ষে ছিলেন না, কিন্তু পরবর্তীতে প্রধান উপদেষ্টার জোরালো অবস্থানের কারণে তারা অবস্থান পরিবর্তন করেন বলে তাদের ঘনিষ্ঠ কেউ কেউ ফেসবুকে বলতে শুরু করেছেন, উপদেষ্টারাও বলতে শুরু করেছেন কেউ কেউ। রিজওয়ানা হাসানকে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রদের কাছের মানুষ হিসেবে দেখা হয়েছিল এবং তিনি ছাত্রদের দল এনসিপিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, যদিও পরে তা বাস্তবসম্মত না হয় হাল ছেড়ে দেন বলেও শোনা যাচ্ছে। তার সাম্প্রতিক বক্তব্যে উগ্রবাদী এবং নারী বিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তিনি বলেছেন, কিন্তু জামায়াত ইসলামী এটাকে নিজেদের বিরুদ্ধে গেছে রেখে সমালোচনা করছে এবং তারা রিজওয়ানা হাসান এবং রজার খলিলের বিচার দাবি করছে, তাদেরকে রাজসাক্ষী করে বিচার দাবি করছে। জামায়াত যদি নিজেদের উগ্রবাদী বা নারী বিরোধী না মনে করে তাহলে এই বক্তব্য তাদের গুরুত্ব দেওয়ার কথা নয়, কিন্তু বিষয় তো সেটি নয়। জামায়াত নারী বিরোধী, জামায়াত দেশ বিরোধী, জামায়াত যুদ্ধাপরাধী, এই কথা বাংলাদেশের একটি শিশুও জানে। আর সে কারণে 2024 সালে যখন কোটা সংস্কার আন্দোলনকে সহিংস করে সরকার পতনের এক দফা শুরু করে, তখন জামায়াতকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা দখল করে নিষিদ্ধ থেকে বেরিয়েই শুধু আসেনি তারা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নেতাকে মুক্তি দিয়ে তাকে সংসদ সদস্য বানিয়ে সংসদে নিয়ে আসা হয়েছে। আর রিজওয়ানা বলছেন যে তারা জামায়াতকে ঠেকাতে চেয়েছিলেন, কিভাবে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে। তবে তো আমরা ঠিকই বলেছিলাম যে নির্বাচনটি ইঞ্জিনিয়ার্ড হয়েছে। জামায়াতকে ঠেকানোর নামে হোক কিংবা যেভাবেই হোক, নির্বাচনটি যে ইঞ্জিনিয়ার্ড হয়েছে সেটা যে রিজওয়ানা স্বীকার করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ দিয়ে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানাই। সেটা শুধু এ কারণে নয়, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণেও। যা হোক, নির্বাচনটি যে সাজানো ছিল তা আরো স্পষ্ট হয় তখন যখন আমরা দেখি যে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য এবং জামায়াতকে বিরোধী দলে রাখার জন্য রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, বক্তব্যের পর তাকে গ্রেফতার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। বললেন তারা কোনো একটা গোষ্ঠীকে মেইনস্ট্রিম হতে দেয় নাই, অর্থাৎ তিনি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার নাটক সাজিয়ে কোন একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা এখন পর্যন্ত হিসাব দেয় নাই, এখন পর্যন্ত যারা দুর্নীতি করে বসে আছে, হাজার হাজার সম্পদ লুণ্ঠন করেছে, এদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আমরা এই সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টা খলিলুর রহমানকে আপনি যদি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না দিতেন, এই বিএনপি নিয়ে কোনো প্রশ্ন হইতো না, বিএনপির মন্ত্রী পরিষদ নিয়ে প্রশ্ন হইতো না। আপনি সেই সরকারে তাকে একজনকে নিয়োগ দিয়েছেন, সুতরাং প্রশ্ন ওঠে সে কি এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা। সেজন্য পররাষ্ট্রমন্ত্রীর আমরা অপসারণ চাই। এই পররাষ্ট্রমন্ত্রী দলীয় পররাষ্ট্রমন্ত্রী, আমরা কোনো দলীয়করণ চাই না। বাংলাদেশে 5 বছর পর একটা অনিয়ম হবে, 6 মাস পর একটা নিপীড়ন চলবে, আর আমরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সরকারের একজন সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বলেছি আমাদের নেতা বিরোধী দলীয় উপনেতা ডক্টর তাহের ভাই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম, যে তিনি
ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজ সাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, নারীর অধিকার, নারীর মর্যাদা যারা দিতে চায় না ওনারা ইসলামপন্থীদেরকে মিন করেছেন। সাংবাদিকরা বলছেন যে তারা তো এখন বিরোধী দলে এসে গেছে, ইসলামী শক্তিকে বুঝিয়েছেন। আবার তাকে জবাব দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা ছিলাম তখন কি এনারা আমাদের নারী নীতিকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে? তারা বলছে যে তাদের একটি অংশ তো এখন বিরোধী দলে এখন বড় শক্তি নিয়ে আসছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ফলে তা শক্তি নিয়ে আসলেও তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। শুনেছেন আপনারা? মূল ধারার অর্থাৎ সরকার গঠনের মেজরিটি আমরা আসন অর্জন করতে না পারি, তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। এবং সরকারের বর্তমান যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দায়িত্বে নাই, এটা সরকার এখন কি করবেন? আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, নাহলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষা নির্বাচন, পানির স্রোতের মতো, জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। রাজনীতিতে খেলা কিন্তু জমে গেছে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমাদের সদ্য বিদায়ী পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান, সুন্দরী কোটায় যিনি চাকরি পেয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পরেই দেশ জুড়ে রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনীতিতে নানা জল্পনা কল্পনা, হিসাব নিকাশ শুরু হয়েছে। তিনি আসলে এটি কি বললেন? এটি কি তিনি খুব পরিকল্পিতভাবে বললেন, নাকি এটি তার স্লিপিং অফ টাং, নাকি অন্য কিছু? তিনি কি কাউকে ফাঁসাতে গেলেন, অথবা কাউকে বেশি অ্যাডভান্টেজ দিতে গেলেন? এই নানান সমীকরণ এখন রাজনীতিতে শুরু হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের দিন রাত 12টার পর থেকে জামাত ইসলাম এবং এনসিপি সহ 11 দলীয় জোট তারা বারবার এই কথাটা বলার চেষ্টা করে আসছে যে এই নির্বাচনে বিশাল রকমের একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং এটা এমন ইঞ্জিনিয়ারিং হয়েছে যে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং ধরতে কিন্তু প্রায় বছর 2-3 সময় লেগে গিয়েছিল। কিন্তু বিএনপি তো আসলে সব জায়গায় কাঁচা, তারা এমন নাটক সাজায়। আমরা এর আগেও দেখেছি তারা যে নাটকগুলো সাজিয়েছে, সে নাটকগুলো 1-2-3 ঘন্টার ভিতরেই সেটি মাঠে মারা গেছে, ফাঁস হয়ে গেছে। এবারও তাই আমরা যারা এদেশের সচেতন নাগরিক, যারা নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি সারা রাত টিভি সেটের সামনে বসেছিলাম, বিশেষ করে ভোট গ্রহণ শেষ হবার পরে গণনা যখন শুরু হলো তখন থেকে রাত 8টা পর্যন্ত আমরা একরকম চিত্র, সর্বশেষ যেটি দেখলাম বিভিন্ন মাধ্যমে, অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, এমনকি বিবিসির এখানেও, জামাত ইসলাম 84, বিএনপি 77, হঠাৎ করে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল। এরপরে 3-4 ঘন্টা পরে এমন ভাবে আসা শুরু হলো, আস্তে আস্তে শেষ পর্যন্ত বিএনপি 209, জামাত ইসলাম 68, এইখানে গিয়ে ঠেকলো। তো এদেশের সাধারণ নাগরিক যারা, এরা তো এখন আর বোকা নেই, এরা প্রত্যেকের হাতে এখন মিডিয়া। এই মিডিয়া থাকার কারণে প্রত্যেকেই আগে ভাগে সবকিছু জেনে গিয়েছিল। এরপরে জামাত আমিরকে প্রশ্ন করলো খালিদ মহিউদ্দিন যে আপনারা এই যে কারচুপির অভিযোগ আনলেন, এটি কিভাবে? জামাত আমির দেখুন কি জবাব দিয়েছিলেন, তার সেই জবাব আজ কিভাবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে গেছে, দেখুন আগে তার কথা শুনুন। যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর রিনু সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এন ইঞ্জিনিয়ারিং, এখানে ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো
এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না? এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি রেজওয়ানা হাসানের বিষয়ে কথা হয় এবং তার অনেক কাজকর্ম সামনে উঠে এসেছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং উপদেষ্টা রেজওয়ানা হাসানকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।